হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এক্সট্রিম নলেজ। আগের দিন আমরা টেন্সের ওপরে পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তাই টেন্সের এই ব্যাচে A to Z ইংলিশ ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হবে খুবই ডিটেলভাবে। তোমরা এই টেন্স সিরিজের সঙ্গে পরপর ক্লাসগুলো যে হবে তার সঙ্গে যদি তোমরা দেখো, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টেন্স নিয়ে যে ডাউটটা ছিল তোমাদের সেটা চলে যাবে। তাই চ্যানেলটির নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আগের দিন আমরা পড়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। আর ছোট্ট একটা রিক্যাপ হয়ে যাক। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে যেটা এখন হচ্ছে, তার স্ট্রাকচার কী ছিল? সাবজেক্ট প্লাস ইজ, এম, আর বা ভার্ব প্লাস অবজেক্ট। এই ইজ আমারটাকে আমরা কি বলতে পারি না, প্রাইমারি হেল্পিং ভার্ব, যেটা মেন ভার্ব না থাকলেও মেন ভার্বের কাজ করে নিতে পারে। তাই এখানে মেন ভার্ব তো নেই, তাই এখানে এই প্রাইমারি হেল্পিং ভার্বকেই আমরা মেন ভার্ব বলতে পারি, রাইট? তাহলে স্ট্রাকচার কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য অ্যাসার্টিভ মানে ইতিবাচক, পজিটিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট ইজ, এম, আর প্লাস অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কী করে পাবো বলেছিলাম না, সেন্টেন্সকে হু দিয়ে কোশ্চেন করলে যেই অ্যান্সারটা পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট। আর অবজেক্ট কী করে পাবো না, কোশ্চেনকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে, হোয়াট মানে কি আর হুম মানে কাকে, সেন্টেন্সকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। সেন্টেন্সের টাইম কে ডিনোট করে, মানে সেন্টেন্সটা পাস্টে নাকি প্রেজেন্টে, সেটাকে ভার্ব। তাহলে তোমরা ভার্বের ফর্মগুলো আশা করবো মুখস্থ করেছো বা করছো। ভার্বের ফর্মগুলো মুখস্থ করা কিন্তু অত্যন্তই জরুরি। এটা ছাড়া সেন্টেন্স মেকিং বা টেন্স কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে। তাহলে এবার নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী ছিল? সাবজেক্ট প্লাস ইজ, এম, আর, নেগেটিভের জন্য নট প্লাস অবজেক্ট। একই, খালি একটা নট যোগ হবে নেগেটিভের জন্য। ক্লিয়ার? কোয়েশ্চেন সেন্টেন্সটা কী হবে না, এই ভার্বটাই আগে উঠে গিয়ে বসে যাবে, তারপর যেমন ছিল তেমন দিলেই কোয়েশ্চেন হয়ে যাবে। এই ভার্বটা আগে উঠে যাচ্ছে ইজ, এম, আর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে কি ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। আজকে আমরা পড়ব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? এখানে তোমরা দেখো, এই যে ভার্বটা বসছে, এই যে ভার্বগুলো যে বসছে, কোনো হেল্পিং ভার্ব নিচ্ছে কি? মানে এই ভার্বের সঙ্গে আর অন্য কোনো ভার্ব আছে কি যেটাকে হেল্পিং ভার্ব বলবো আমরা? অ্যান্সার ইজ নো। তাহলে এখানে ভার্বগুলো স্বাধীনভাবে বসে যাচ্ছে, কোনো হেল্পিং ভার্ব ছাড়াই বসছে। বুঝতে পারছো? সেটা পজিটিভই হোক বা নেগেটিভই হোক বা কোশ্চেনমূলকই হোক, ভার্বগুলো একাই বসছে কোনো রকমের হেল্পিং ভার্ব ছাড়াই, একদম পুরো অলরাউন্ডারের মতো। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তোমরা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারগুলো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে পজিটিভের ক্ষেত্রে দেয় কি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস একটা ডু নেবে। এই যে ডুটাকে বলেছিলাম কি আমরা, হেল্পিং ভার্ব। ডুটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, প্লাস নেগেটিভের জন্য নট আসবে, নট। এই নট, ডু প্লাস নটের কন্ট্রাক্টেড ফর্মটা কি, ডোন্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ডু যেটা হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস V1 মানে মেন ভার্ব যেটা প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে বেসিক ডিফারেন্সটা বুঝতে পারলে? এখানে দেখো এরা একাই বসছিল কোনো রকম হেল্পিং ভার্ব ছাড়াই, কিন্তু এখানে দেখো এরা বসছে কিন্তু একটা হেল্পিং ভার্ব নিয়ে। ক্লিয়ার? এবার দেখো এই নটটা কোথায় বসবে,
নটটা কোথায় বসবে সেন্টেন্সের মধ্যে? নটটা কোথায় বসবে না, নট সবসময় হেল্পিং ভার্বের পরে। এটা খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টের ওপরে পরীক্ষায় বহুবার এসেছে স্পটিং এরর্স। এটা খুব কেয়ারফুলি দেখো, হেল্পিং ভার্ব তারপরে নট, তারপরে গিয়ে মেইন ভার্ব। তাহলে নট কোথায় বসে না, হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের আগে। কি বললাম? নট কোথায় বসে? হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের আগে। হেল্পিং ভার্ব কি কি তোমাকে আগের দিন বলেছি, আগের দিনের ক্লাসটাই। এখানে দেখো নট বসেছে কোথায় না, হেল্পিং ভার্বের পরে এবং মেন ভার্বের আগে প্লাস অবজেক্ট। এবার কোশ্চেন সেন্টেন্স কি না, এইটাকে যদি আমি কোশ্চেনে আনতে যাই তাহলে দুটাই প্রথমে উঠে আসবে। প্রথমে তো ভার্ব উঠে আসলেই কোশ্চেনে যাবে, তাহলে এই দুটাই প্রথমে উঠে আসলো। ডু প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, হয়ে গেল আমার কোশ্চেন। নেগেটিভের জন্য ডু প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। দেখো নটটা কোথায় বসেছে আবার, ডু এর পরেই বসছে, এই যে ডু এর পরে হেল্পিং ভার্বের পরে আর মেন ভার্বের আগে। ঠিক আছে, এই ডু আর নটকে যদি আমি একসঙ্গে তুলে এনে আগে বসাতে চাই তাহলেও কিন্তু মিনিংটা একই থাকে। তখন কি করতে হয় না, ডু আর নটের কন্ট্রাক্টেড ফর্ম ডোন্ট বসাতে হয়। তাহলে ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট দিলেই হয়ে যাবে। এই যে ব্যাকেটে যে লেখা আছে এই সূত্রটা, এই যে V1 তখনই থাকবে যখন সাবজেক্ট আই, উই, দে, ইউ অর প্লুরাল থাকবে। এটা তোমাকে পরে বলে দিচ্ছি কেন ওটা হচ্ছে। এখানেও দেখো সেই ফর্মুলা একই, সাবজেক্ট প্লাস V1 প্লাস এস বা ইএস ফর্ম প্লাস অবজেক্ট পজিটিভের জন্য। এই এস বা ইএস কিসের জন্য বলেছে এখানে? সাবজেক্ট ইজ, হি, সি, ইট, নেম অর সিঙ্গুলার থাকলে। তাহলে এই সূত্রটা, এই যে এস বা ইএস লাগবে। এই দুটো সূত্র পুরোটা একই, খালি এখানে ডু বসছে, এখানে খালি ডাজ বসছে। দেখো দেখো কোশ্চেনটা, ডাজন্ট, ব্যাপারটা একই। এবার আসা যাক এই ডু বসছে কেন আর ডাজ বসছে কেন। আগের দিন কি বলেছিলাম, নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করলে সেটা কি হয়? প্লুরাল। আর ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করলে কি হয়? সেটা হয় সিঙ্গুলার। যেমন ধরো নাউন, আমি যদি বলি টয়, এটা সিঙ্গুলার। এবার যদি টয়ের সঙ্গে একটা এস যোগ দিই, টয়েস, এটা হচ্ছে কি প্লুরাল নাকি? এবার আমি যদি বলি এই যে প্লে, এইটা হচ্ছে কিন্তু প্লুরাল ভার্ব। আর প্লের সঙ্গে, প্লেটা তো ভার্ব, এটা কিন্তু প্লুরাল। আর প্লের সঙ্গে আমি যদি এস যোগ দিই তাহলে এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব। তাহলে সবসময় মনে রাখতে হবে সিঙ্গুলার, সবসময় মনে রাখতে হবে সিঙ্গুলার নাউনের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব আসে, আর সিঙ্গুলার এই প্লুরাল নাউনের সঙ্গে সবসময় প্লুরাল ভার্ব আসে। এটা মনে রাখো, ঠিক আছে? তাহলে দেখাটা বুঝতে পেরে যাবে। এটা মুছি, জায়গাটাও শর্ট আছে একটু। এবার দেখো এই যে ডু আর এখানে ডাজ কেন আছে না, সাবজেক্ট এখানে কে কে ছিল না, আই, উই, দে, ইউ অর প্লুরাল। আইটা কি? আইটা তো এক্সেপশনটা বাদ দাও। উই মানে কি? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। দে মানে প্লুরাল, ইউ মানে প্লুরাল। তাহলে
প্লুরাল যখন হচ্ছে মানে সাবজেক্টে তাহলে কোন নাউন আসছে না প্লুরাল নাউন। যখন এগুলো সাবজেক্টগুলো প্লুরাল নাউন তাহলে সাবজেক্টে কি আসছে প্লুরাল নাউন। তাহলে এর সঙ্গে কোন ভার্বে আসা উচিত না প্লুরাল ভার্ব। ক্লিয়ার? আমার সাবজেক্টে যদি প্লুরাল নাউন আসে তাহলে এর সঙ্গে কার আসা উচিত প্লুরাল ভার্বের। তাহলে আমি যদি V1টা এর সঙ্গে এস যদি যোগ করে দিতাম সূত্রে তাহলে এটা প্লুরাল ভার্ব থাকতো কি থাকতো না, কারণ ভার্বের সঙ্গে এস যোগ করলে সেটা কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায়। একটু আগে বললাম ভার্বের সঙ্গে এস যোগ করলে এস বা ইএস যোগ করলে সেটা কি ভার্ব হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমার এখানে কি ভার্ব চাই প্লুরাল নাউনের সঙ্গে প্লুরাল ভার্ব চাই, তার জন্যেই ভি এর সঙ্গে এসটা আমরা যোগ করি নি, তার জন্য এই সূত্রটা গেছে। ডু বসেছে শুধু ডাজ বসেনি, কারণ সাবজেক্ট এখানে আমার প্লুরাল। ক্লিয়ার হলো ব্যাপারটা? ডু বসেছে ডু বসেছে ডু বসেছে। এইবার এখানে দেখো এখানে কেন ডাজ বসেছে না সাবজেক্ট আমার কে কে আছে না হি সি ইট নেম অর সিঙ্গুলার। হি মানে সিঙ্গুলার, সি মানেও সিঙ্গুলার, ইট মানেও সিঙ্গুলার, নেম কারণ নাম সেটা সিঙ্গুলারই হবে, আর সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে বা সিঙ্গুলার নাউন থাকলে তার সঙ্গে কি ভার্ব আসবে সিঙ্গুলার ভার্ব। এবার সিঙ্গুলার ভার্ব আমরা কি করে পাবো না ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে। তার জন্য দেখো এই যে ভার্বের সঙ্গে ইএস যোগ করা আছে ডাজ করা আছে ডাজ ডাজ ডাজন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার তুমি তো বলবে যে ডু এর সঙ্গে তাহলে কেন আমি ইএস যোগ করবো V1 সঙ্গে কেন নয়? ঠিক আছে না, এটা মনে রাখবে যখন ডু ভার্ব থাকবে হেল্পিং ভার্ব আর ভি থাকবে V1 থাকবে, হেল্পিং ভার্ব সবসময় মেন ভার্ব আগে বসে, সমস্ত ঝড়ঝাপটা হেল্পিং ভার্বে প্রথমে লাগবে, মানে যা এস নেওয়ার যা নেওয়ার প্রথমে হেল্পিং ভার্বই নেবে। যখন কোনো এক্সেপশনাল ব্যতীত সব ক্ষেত্রেই প্রথমে হেল্পিং ভার্বই এস বা ইএস ফর্মটা নেয়। তাহলে হেল্পিং ভার্ব যদি এস বা ইএস ফর্মটা নিয়ে নেয় তাহলে এ আর নেবে না, একজন নিয়ে নিয়েছে এ আর নেবে না, এই দুজন তো একসঙ্গে আসবে সে যে কোনো সেন্টেন্সই হোক, সিঙ্গুলার নাউনের জন্যই হোক এই যে সিঙ্গুলার নাউনের জন্য হোক ডু আর V1 ফর্মটা আসবে, আর সেটা এই সরি এখানে প্লুরাল নাউনের জন্যই হোক আর সিঙ্গুলার নাউনের জন্যই হোক ডু আর V1টা আসবেই। এবার ডাস বসবে নাকি ডু বসবে সেটাই দেখার। যদি প্রথমে ডু এস বা ইএস নিয়ে নেয় পরের ভার্বটা এস বা ইএস নেবে না, আর যদি প্রথমেরটা না নেয় তাহলে পরের জন গিয়ে এস বা ইএস নেবে। ক্লিয়ার হলো যে কেন এখানে ডাস বসছে সূত্রে আর কেনই বা এখানে ডু বসছে সূত্রে। আমরা কেনই বা এখানে সিঙ্গুলার নাউনের জন্য আলাদা মানে ফর্মুলা ইউজ করছি আর প্লুরালের জন্য আলাদা ফর্মুলা ইউজ করছি, তো বুঝতে পারবে আশা করি। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে কি আজ থেকে না ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করলে সেটা হয়ে যায় আমার সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, প্লেজ ড্যান্সেস রানস যে কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করলে সেটা হয়ে যায় গিয়ে আমার সিঙ্গুলার। ঠিক আছে, এবারে দেখো এই যে এস বা ইএস কখন কখন হয় কয়েকটা মাথায় রাখবে খালি। ধরো নাউন বা ভার্ব সবাই ক্ষেত্রে এটা হয়। ধরো যদি এস ডবল এস সিএইচ এসএইচ জেড এক্স এবং ও দিয়ে কোনো ওয়ার্ডের শেষ হয় তারপরে গিয়ে ইএস বসে। ঠিক আছে, এটা
ভার্ব এবং নাউনের জন্য, দুটোর জন্যই। যে ভার্বের শেষ হবে এস বা ডাবল এস, সিএইচ, এসএইচ, জেড, এক্স, ও, বা যে নাউনের শেষ হবে এস, ডাবল এস, সিএইচ ইটসেট্রা ইটসেট্রা, তার শেষে আমরা ইএস লাগাতে পারবো, ইএস লাগবে। যেমন ধরো টর্চ, এর সঙ্গে একে প্লুরাল করতে গেলে কি বসবে? এর সঙ্গে ইএস বসবে, হয়ে যাবে কি টর্চেস। বুঝে গেল? এরকম করে তোমার প্র্যাকটিস করা যাবে। তাহলে এবার একটা করে এক্সাম্পল আসি না। পজিটিভ সেন্টেন্সের এক্সাম্পলটা কী হবে? যখন সাবজেক্টকে কী নেবো আমরা? প্লুরাল নেব। দে, দেটা কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনে প্লুরাল নাউন, এই যে এটা প্লুরাল নাউন, এর সঙ্গে তাহলে কি বসবে? প্লুরাল ভার্ব। তাহলে এস ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করার কোনো দরকার আছে কি? অ্যান্সার ইজ নো। আমি তাহলে লিখতে পারি দে নো ইংলিশ। ক্লিয়ার? এই যে প্লুরাল ভার্ব, এস বা ইএস যোগ করুন কিছু, আমি দে নো ইংলিশ। এটাকেই যদি আমি নেগেটিভ সেন্টেন্সে আনতে যাই তাহলে কি লিখবো আমি? সাবজেক্টের জন্য দে, এই যে ডু নট এর কন্ট্যাক্ট ফর্ম ডোন্ট লিখবো, প্লাস V1 মানে নো, অবজেক্ট ইংলিশ। দে নো ইংলিশ মানে তারা ইংলিশ জানে, দে ডোন্ট নো ইংলিশ তারা ইংলিশ জানে না, দে ডোন্ট নো ইংলিশ তারা ইংলিশ জানে না। ঠিক আছে? এইবার দেখো, এই পজিটিভটাকে যদি আমি কোশ্চেনমূলক সেন্টেন্সে আনতে যাই তাহলে কি লিখবো আমি? না, এই যে এই পজিটিভটাকে যদি আমি কোশ্চেনমূলক আনতে যাই, ডোন্ট দে নো ইংলিশ, এটা হচ্ছে এই পজিটিভ সেন্টেন্সটার কোশ্চেনমূলক সেন্টেন্স। এবার বলবে যে এখানে তো ডোন্ট আরে কিছুই ছিল না, এখানে তাহলে ডু আর এই যে ডোন্টটা নটটা এক্সট্রা কোথা থেকে এলো? এবার আসছো কোশ্চেনের মিনিংয়ে। এখানে মিনিংটা কি বলেছিল? দে নো ইংলিশ মানে তারা ইংলিশ জানে। আর এখানে কি ডোন্ট দে নো ইংলিশ মানে তারা কি ইংলিশ জানে না? অ্যান্সার কি হবে? নো, ইয়েস। ভালো করে দেখো, এখানে কি বলেছিল? দে নো ইংলিশ তারা ইংলিশ জানে। আর এখানে কি বলছে? ডোন্ট দে নো ইংলিশ তারা কি ইংলিশ জানে না? মানে অ্যান্সারটা কি হওয়া উচিত? হ্যাঁ জানে। তারা কি ইংলিশ জানে না? আমি যদি বলতাম তারা কি ইংলিশ জানে তাহলে একটা কোশ্চেন মার্ক আসতো যে হয়তো তারা জানে না। আমি যদি বলতাম তারা কি ইংলিশ জানে তাহলে কি বলতাম? এখানে হয়তো নাও জানতে পারে। কিন্তু আমি কোশ্চেনটা কীভাবে করছি? তারা কি ইংলিশ জানে না, তাহলে এখানে অ্যান্সার সব সময় কী আসবে? হ্যাঁই আসবে। তাহলে এই দুটোর দেখো মিনিং একই আসছে কি না? এরাও ইংলিশ জানে, এখানে কি বলছেন? তারা ইংলিশ জানে। আর এখানে কি তারা কি ইংলিশ জানে না? অ্যান্সারটা কি আসছে? হ্যাঁ জানে, দে নো ইংলিশ। হ্যাঁ দে নো ইংলিশ। ক্লিয়ার? তাহলে তার জন্যই সেন্টেন্স যদি পজিটিভে থাকে আমি সেটাকে কোশ্চেন মার্কে আনতে গেলে সেটাকে নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, যদি আমি এইটাকে কোশ্চেনটা আনি, দে ডো নট নো ইংলিশ মানে তারা ইংলিশ জানে না। এবারে তাহলে এই কোশ্চেনটা কী হওয়া উচিত বাংলাতে বলো? তারা কি ইংলিশ জানে? দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো। এখানে কোশ্চেনটা কী দিয়ে করেছিলাম? তারা কি ইংলিশ জানে না। অ্যান্সার তখন আসবে কি? ডেফিনেটলি হ্যাঁ জানে। আর এখানে আমি কোশ্চেনটা কীভাবে করছি? তারা কি ইংলিশ জানে, ওটাই জানে না।
এটাই জানে, ভালো করে বোঝার চেষ্টা করো, দরকার করে ব্যাকে করে নেবে। দে ডু নট নো ইংলিশ, তারা ইংলিশ জানে না। আমি কোশ্চেনটা কীভাবে বলবো, তারা কি ইংলিশ জানে? তাহলে নেগেটিভ আছে কোশ্চেন্সে গেলে, ওটা পজিটিভ হয়ে যাবে, এই নটটা উঠে যাবে। ডু দে নো ইংলিশ, দেখো ডু সাবজেক্ট, তারপর দে, এই যে ডু সাবজেক্ট তারপর দে, তারপর V1 নো অবজেক্ট ইংলিশ। ডু দে নো ইংলিশ, তারা কি ইংলিশ জানে? মানে কোথাও না কোথাও আমি ভাবছি তারা হয়তো ইংলিশটা জানে না। ডু দে নো ইংলিশ, তারা কি ইংলিশ জানে? তো এখানে অ্যান্সার নাও আসবে, না আসবে। তাই দে ডু নট নো ইংলিশ এর কোশ্চেন ফর্ম কী আসবে? ডু দে নো ইংলিশ। তোমরা সিম্পলি মনে রাখো, সেন্টেন্স যদি পজিটিভে থাকে কোশ্চেন মার্কে আনতে গেলে সেটা নেগেটিভ হয়ে যাবে, এই যে নট আসবে। সেন্টেন্স যদি নেগেটিভে থাকে কোশ্চেন মার্কে আনতে গেলে সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট, প্রেজেন্ট ইনডিফিনাইটটা কী কী, মানে টাইপস কী কী? না, প্রেজেন্ট ইনডিফিনাইট টাইপস হলো রুটিন অ্যাকশন। আমরা রুটিন অ্যাকশনকে প্রেজেন্ট ইনডিফিনাইট মধ্যে ফেলাতে পারি, রেগুলার অ্যাকশনকে ফেলাতে পারি, ইরেগুলার অ্যাকশনকে ফেলাতে পারি, হ্যাবিটসকে ফেলাতে পারি, ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড প্রেজেন্ট অ্যাকশন। এই সবগুলো কি আমি মার্জ করে রুটিন অ্যাকশন বলতে পারি কি না? এবার আমাকে বলো রুটিন মানে কি? তোমরা বলবে আমরা ডেলি যা যা কাজ করি সেগুলোই রুটিন নাকি? আচ্ছা, রুটিন তো এটাও হতে পারে, ধরো আমি যখন 5-এ পড়তাম তখন আমি গান করতাম, তখনকার জন্য আমার একটা রুটিন ছিল, কিন্তু এখন আমি আর করি না। তাহলে রুটিনটা আমার তখনকার জন্য ছিল তো, তাহলে পাস্টের কাজও তো রুটিনের মধ্যে পড়ে নাকি? ধরো আমি বছরে একবার পুজো দিতে যাই, সেটা বছরে একবার যাই, সেটাও তো আমার একটা রুটিনের মধ্যে পড়ে যে প্রত্যেক বছরে আমি একবার করে পুজো দিতে যাই। তো সেটা কি রেগুলার অ্যাকশনের মধ্যে পড়ছে আমার? কারণ রেগুলার মানে তো সেই যে দৈনিক হতে হবে এমন তো নয়, আমি প্রত্যেক বছর যাই, সেটাও তো রেগুলার। বোঝা গেল? তাহলে রুটিন মধ্যে কী কী পড়ে? আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ করি সেটাও যেমন রুটিনে পড়ে। আমি যদি প্রত্যেক সপ্তাহে একবার কোনো একটা জিনিস করি, তাহলে প্রত্যেক সপ্তাহে একবার কেউ মানে তার জামা কাপড় ওয়াশ করে, সেটাও একটা রুটিনের মধ্যে পড়ে। তাহলে রুটিন মানে যে এমন নয় যে প্রত্যেক দিন যা করি সেটাকেই রুটিন ওয়ার্ক বলবো। রুটিন ওয়ার্ক আমার প্রত্যেক দিনেরও হতে পারে, প্রত্যেক সপ্তাহ হতে পারে, প্রত্যেক মাসের হতে পারে, আবার 10 বছরে একবার সেটাও আমার রুটিন ওয়ার্কের মধ্যে আসবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? ডেজ ওয়ার্ক প্রত্যেক দিনের, উইকলি, অ্যানুয়ালি, এটসেট্রা। মানে আমি প্রত্যেক দিন যা কাজ করি সেটাকেও রুটিন বলতে পারি, প্রত্যেক সপ্তাহে একবার করে করলেও সেটাকেও রুটিন বলতে পারি, আবার প্রত্যেক বছরে একবার করে করলেও সেটাকেও রুটিন বলতে পারি। না, কারণ কি প্রত্যেক বছর আমি করছি, রুটিনের গ্যাপটা অনেকটা হলেও, এক বছরের মধ্যে গ্যাপটা অনেকটা হলেও আমি তো করছি প্রত্যেক বছর, তাহলে এটা আমার কি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে নাকি? তাহলে রেগুলার অ্যাকশন, তাহলে কি আই রিড নিউজ পেপার ডেলি, মানে আমি ডেলি নিউজ পেপার পড়ি, এটা রুটিন ওয়ার্ক। কিসের মধ্যে? রেগুলার অ্যাকশন, ডেলি পড়ি মানে প্রতিদিন পড়ি, রেগুলার অ্যাকশন। ইরেগুলার অ্যাকশনটা কি? সাইক্লোন ডিস্ট্রয়েস দ্য হিউম্যান হ্যাবিটেট, মানে সাইক্লোন মানুষের বসবাসকে ধ্বংস করে দেয়। সাইক্লোনটার প্রত্যেক বছর নিয়ম করে আসে না, বা প্রত্যেক মাসের এই ডেট থেকে ওই ডেট নিয়ম করে আসে না, সাইক্লোন যে কোনো সময়ই আসতে পারে। তাহলে এটা কি ইরেগুলার অ্যাকশন, আসতে পারে কিন্তু আসবে আমরা জানি, সেটা হয়তো 1 বছরও আসতে পারে, বা 2 বছর পরেও আসতে পারে, 3 বছর পরেও আসতে পারে, আবার 10 বছর পরেও আসতে পারে, কিন্তু আসবে এটা আমরা জানি
তাই এটা হয়ে গেল ইররেগুলার অ্যাকশন। তাই ইররেগুলার অ্যাকশনকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে ফেলাতে পারি। ঠিক আছে, হ্যাবিটসটাকেও আমরা রুটিন ওয়ার্ক বলতে পারি। হি স্মোকস, এটা একটা হ্যাবিট, রুটিনের মধ্যেই পড়ে, তাই হ্যাবিটসটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে পারি। ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য প্রতিদিন তো পূর্ব থেকে উদিত হয়। তো এটাও যেমন সূর্যের জন্য রুটিন ওয়ার্ক, এটা ইউনিভার্সাল ট্রুথসও বটে, সর্বদা সত্য। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে পড়বে। প্রেজেন্ট অ্যাকশন কি? আই নো ইউ, আই নো ইউ, আমি তোমাকে জানি। আমার মুখে কোথাও লেখা নেই যে আমি তোমাকে জানি, আমার মুখে লেখা নেই যে তোমার ছবিটা আমার মুখের সঙ্গে লাগানো আছে, যেটা দেখে তুমি বলতে পারবে আমি তোমাকে জানি। এটা আমার মনের ভাব নাকি? এটা আমার মনের ভাব। তাহলে প্রেজেন্ট অ্যাকশান, একটা মনের ভাবটা তো অ্যাকশান, তাহলে প্রেজেন্ট অ্যাকশানটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে বলতে পারি। তাহলে এই 5টা টাইপগুলো খেয়াল করবে। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখো। ইন দ্য নিউজ পেপার হেডলাইন অ্যান্ড কমেন্ট অফ স্পোর্টস সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড। তোমরা সবসময় দেখবে নিউজ পেপার যদি পড়ো, এখানে ছোটো ছোটো লেখা থাকে, তো এখানে থেকে বড় করে একটা হেডলাইন থাকে, যেখানে লেখা থাকে দেখবে পিএম সাইন্স দ্য ডিল উইথ চায়না, পিএম সাইন্স দ্য ডিল উইথ চায়না। এবার পিএম সাইন্স দ্য ডিল উইথ চায়না, এটা যদি আমি লিখি তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে নাকি? এটা তাহলে কিসের মধ্যে পড়ছে? সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। কিন্তু নিউজ পেপার ধরো পিএম আজকে সাইন করলো, আর নিউজ পেপার গিয়ে আজকে রাত্রে গিয়ে ছাপা হচ্ছে, আর তুমি পাচ্ছ কালকে সকালে গিয়ে। তাহলে তুমি যখনকে পাচ্ছ, তাহলে তখনকে তো এটা পাস্ট হয়ে গেছে, পাস্ট অ্যাকশন হয়ে গেছে নাকি? ধরো পিএম আজকে, প্রধানমন্ত্রী আজকে কোনো ডিল সাইন করলো, তার খবর আসলো জার্নালিস্টের কাছে আজকে রাতে, সে গিয়ে ছাপলো, তুমি কাল সকালে পেপারটা পাচ্ছ। তাহলে তুমি যখনকে পাচ্ছ সেই অ্যাকশানটা পাস্ট অ্যাকশন হয়ে গেছে। কিন্তু ওই হেডলাইনটাকে আমাদের কাছে প্রাণবন্ত করার জন্য, মানে হেডলাইনটা পড়ে আমাদের যাতে এমন মনে হয় যেন জিনিসটা এক্ষুনি ঘটছে, ঘটনাটা এক্ষুনি ঘটছে, এমন মনে হয়, তার জন্যই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। পিএম সাইন্স দ্য ডিল, সাইন্স প্রেজেন্ট টেন্স, বোঝা গেল? সাইন্ড ছিল না, কিন্তু সাইন্ড হলে কিন্তু পাস্ট টেন্স হইতো। তাহলে আমাদের পড়ে যাতে এমন মনে হয় যে ঘটনাটা যেন এক্ষুনি আমাদের চোখের সামনে ঘটছে, তার জন্যই আমরা দিই পিএম সাইন্স দ্য ডিল। ঠিক আছে, কমেন্ট্রিতে স্পোর্টসে কি হয়? ইন্ডিয়া উইন্স দ্য ম্যাচ, ইন্ডিয়া উইন্স দ্য ম্যাচ। তাহলে যখন ইন্ডিয়া ম্যাচটা জিতে গেল, তার যখন 1 ঘন্টা পরে বা পরের দিন সকালে পেপার বেরোয়, তখনও কিন্তু লেখা থাকে ইন্ডিয়া উইন্স দ্য ম্যাচ, ইন্ডিয়া উইন্স দ্য ম্যাচ। তাহলে এটা তো আর প্রেজেন্ট নেই, এটা কালকে জিতে গেছে, আজকে আমি পেপার পাচ্ছি, তাহলে সেখানে তো এটা পাস্ট অ্যাকশন। কিন্তু তবুও উইন্স কেন লেখা আছে না? এটা আমাদের কাছে প্রাণবন্ত করার জন্য, যাতে মনে হয় আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটছে। সেজন্যই নিউজ পেপার হেডলাইনে এবং কমেন্ট্রি, স্পোর্টসের কমেন্ট্রিতে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার দেখো নেক্সট, সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস প্ল্যান্ড অ্যাকশন অফ নিয়ার ফিউচার। মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্সটা প্ল্যান্ড অ্যাকশন, মানে যেটা পরিকল্পনা করা আছে সেক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, যেটা পরিকল্পনা করা আছে ভবিষ্যতের জন্য। ধরো আমার আজকে রাত্রিবেলা ট্রেন আছে, আমি এখনও যাইনি, আমার রাত্রি 12টার সময় ট্রেন আছে, আজকে আমি সকালে কথাটা বলছি, আমার রাত্রি 12টার সময় ট্রেন আছে, রাত্রি 12টার সময়, ধরো 11টার সময় ট্রেন আছে।
তাহলে আমি বলতে পারি এখানে উই আর অ্যারাইভিং টুনাইট, উই আর অ্যারাইভিং টুনাইট। আমি ট্রেনের মধ্যে আছি, ধরো আমি 11টার সময় ট্রেন থেকে নামবো, উই আর অ্যারাইভিং টুনাইট। এখনও তুমি নামেনি, তাহলে অ্যারাইভিং টুনাইট। সেরকমই রোহিত লিভস ফর ব্যাঙ্গালোর নেক্সট উইক। তাহলে রোহিত এখনও যায়নি, নেক্সট উইকে যাবে, কিন্তু লিভস দিয়েছি কেন না, ওই যে সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড এক্সপ্লেন্ড প্ল্যান অ্যাকশন। পরিকল্পিত প্ল্যানের জন্য, পরিকল্পিত ভবিষ্যৎ প্ল্যানের জন্য আমরা সেখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। রোহিত লিভস ফর ব্যাঙ্গালোর নেক্সট উইক। রোহিত পরের সপ্তাহে ব্যাঙ্গালোরের জন্য রওনা হবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো এবার দেখো সিম্পল ইনডিফিনাইটের উপরে দুটো কোশ্চেন আছে, কী আছে পড়ো। হোয়াট হি নোজ অ্যাবাউট ইউ, হোয়াট হি নোজ অ্যাবাউট ইউ, এটা কি সেন্টেন্সটা কারেক্ট? আর এখানে লেখা আছে হোয়াট ডাজ হি নো অ্যাবাউট ইউ। এই দুটোর মধ্যে কোনটা সঠিক? এইটা। আর এইটা ভুল কেন না, হোয়াট হি নোজ অ্যাবাউট ইউ, এখানে হোয়াটটা কী জন্য ব্যবহার করা হয়েছে? কোশ্চেন জানার জন্য, কোশ্চেন করার জন্য। এখানে হোয়াটটা কোশ্চেন করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে কোশ্চেন করার জন্য ব্যবহার করা হলে হোয়াটের পর ইন্টারোগেটিভ ফর্মে ইউজ হবে। হোয়াটের পর হি বসবে না, হোয়াটের পর এই সাবজেক্টটা বসবে না, হোয়াটের ফর্ম এই সাবজেক্ট আর এই নোজ ডোজ বসবে না। হোয়াটটা যেহেতু কোশ্চেন করার জন্য জানা হয়েছে, যেমন হোয়াট ডু ইউ বা হোয়াট ডু ইউ রাইট নাও, সরি আমি যদি বলি হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ, হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ, এই যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ মানে তুমি কী নিতে পছন্দ করবে। তাহলে আমি যদি বলি হোয়াট ইউ ডু লাইক টু হ্যাভ, এটা একটা উল্টো পাল্টা ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে হোয়াটটা যেহেতু আমার কোশ্চেন আস্ক করার জন্যই ব্যবহার করা হয়েছে, তাই এই হোয়াটের পরে ইন্টারোগেটিভ ফর্মটা ইউজ করতে হবে। তাই হোয়াটের পরেই আমাকে ডাজ দিতে হবে, যেহেতু ডাজটা হচ্ছে গিয়ে বা ডু ডাজ এগুলো হচ্ছে আমার গিয়ে ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে হোয়াট ডাজ হি নো অ্যাবাউট ইউ, এটা হচ্ছে গিয়ে কারেক্ট ফর্ম। ক্লিয়ার হলো ব্যাপারটা? হোয়াট ডাজ বসবে, ডাজ বসবে, হোয়াটের পর ডাজ বসবে, ডু বা ডাজ বসবে, তারপরে গিয়ে বাকিটা বসবে। একবার যেহেতু ওখানে ইয়েস বসে গেছে, তাই জন্য আর কোনো জায়গাতেই ইয়েস বসবে না। একবার যেহেতু ওই এর জন্য ইয়েস বসে গেছে, আর কোনো জায়গাতে ইয়েস বসবে না, বাকি সবই ভি ওয়ানই চলবে। ক্লিয়ার হলো? হোয়াট ডাজ হি নো অ্যাবাউট ইউ। আচ্ছা, এবার এই সেন্টেন্সটা দেখো, আই ডু নট নো হোয়াট হি নোজ অ্যাবাউট ইউ। আই ডু নট নো হোয়াট হি নোজ অ্যাবাউট ইউ। তাহলে তোমরা বলবে, আমি যেমন দেখালাম যে হোয়াটের পর একটা ইন্টারোগেটিভ ফর্ম থাকতে হবে, তাহলে হোয়াট হি নোজ হবে না, তাহলে হোয়াট ডাজ হি নো হবে, হোয়াট ডাজ হি নো হবে নাকি? এই তাহলে হোয়াটের পর ডাজ, এখানে ডাজ হি নো হবে, ডাজ হি নো হবে, এখানে এক্সট্রা কাটে যাবে। কিন্তু এটা হচ্ছে তুমি যদি ডাজ হি নো করে দাও, তাহলে সেক্ষেত্রে কোশ্চেনটা ভুল হয়ে যাবে, অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তুমি যদি এখানে হোয়াটের পরে আবার একটা ডাজ লাগিয়ে দাও আগেরটার মতো করে, এই অ্যান্সারটা ভুল হয়ে যাবে। বলবে কেন ভুল হবে? আগেরটা তো ডাজ বসাতে ঠিক হলো, এটা কেন ভুল হবে? আগেরটা আপনি বলেন যে হোয়াটের পর ইন্টারোগেটিভ দিতে হবে, ইন্টারোগেটিভ ফর্ম দিতে হবে, তাই ডু বা ডাজ আনতে হবে। তাহলে এখানে তো হোয়াটের পর ডু বা ডাজ আসা উচিত, এখানে কেন আসছে না? এর জন্য জানতে হবে এই হোয়াটের ব্যবহারটা। এই সেন্টেন্সে হোয়াটটা যে জন্য ব্যবহার করা হয়েছে, এই সেন্টেন্সে এই হোয়াটটা কি সেই একই জন্য ব্যবহার করা হয়েছে? এটা আগে শিওর করো।
এই হোয়াটটা ব্যবহার করা হয়েছে কোশ্চেন আস্ক করার জন্য, আর এই হোয়াটটা ব্যবহার করা হয়েছে কনজাংশন হিসাবে দুটো সেন্টেন্সকে জোড়ার কাজে। ক্লিয়ার হলো? তাই যেহেতু এই হোয়াটটা আমি কোশ্চেন আস্ক করছি না, এই হোয়াটটার দ্বারা আমি কোশ্চেন আস্ক করছি না, তাই সেজন্য আমার হোয়াটের পরে কোনো রকম ইন্টারোগেটিভ ফর্ম দরকার নেই, কোনো রকম ডু ডাজ দরকার নেই। তার জন্য বসে যাচ্ছে আই ডু নট নো হোয়াট হি নোজ অ্যাবাউট ইউ। আমি জানি না তারা তোমার সম্পর্কে কি জানে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখানে কেন ডাজ বসবে আর এখানে কেন ডাজ বসবে না। ক্লিয়ার? চলো আজকে এখানেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শেষ। নেক্সট দিন সিম্পল পাস্ট থেকে হবে। আমি এখানে রাখছি। থ্যাংক ইউ।